নমস্কার। আজকে 70 দশকের সেই অস্থির রাজনীতি, অতিবাম নকশাল আন্দোলন, সেই ব্যাপারে কিছু কথা বলবো। এই কারণে যে আমার কিছু ছাত্রছাত্রী আমার কাছে বহুবার জানতে চেয়েছে যে সেই সময় তো আপনারা ছাত্র ছিলেন, পড়াশুনোর শেষ পর্যায়ে কী ঘটতো ঠিকমতো কলকাতায়? আমরা নকশাল আমল শুনে আসি, কিন্তু বিষয়টা খুব ভালো করে আমরা জানার আমাদের কোনো সুযোগ নেই। এই বিষয়ে কিছু গল্প, কিছু নাটক লেখা হয়েছে। মহাশ্বেতা দেবী লিখেছেন অরুন্ধতী রায়, সমরেশ মজুমদারের কালবেলাতেও কিছুটা নকশাল আন্দোলনের ছায়া এসে পড়ে, কিন্তু এটা কোনোটি ইতিহাস নয়। দেখুন, আমি নকশাল আমলকে খুব কাছ থেকে দেখেছি এবং আমরা তখন ছাত্র, আমরা চোখে দেখেছি নকশাল অ্যাক্টিভিটিসগুলো। সব তো দেখিনি নিশ্চয়ই, ওদের তো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস বহু ছিল। তো দার্জিলিং জেলাতে একটা এলাকা, একটা গ্রাম নকশালবাড়ি। এই গ্রামে জোরদারেরা কৃষক বা মানে ক্ষেত মজুরদের ওপরে খুব অত্যাচার করত এবং নানা রকমভাবে তাদেরকে বঞ্চিত করত। ফলে নকশালবাড়ি গ্রামে প্রথম সশস্ত্র বিদ্রোহ করে এই ক্ষেত মজুরেরা। কানু সান্যাল, চারু মজুমদার, এরা ছিলেন নকশাল আন্দোলনের অতি বাম রাজনীতির নেতা। এদের সম্বন্ধে খুব বেশি জানা যায় না। এরা রাজনীতি করেছেন, আর শিক্ষা যোগ্যতা সম্বন্ধে খুব বেশি কোনো তথ্য পাইনি আমি। আচ্ছা, তো এরা অতিবাম CPIML, মার্কসিস্ট লেনিনিস্ট, এরা একটা দল করেছিলেন। তারা সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী ছিল এবং খতম এদের একটা বিরাট কথা ছিল, জোরদার। এখানে একটা কথা বলি, নকশাল যে সমস্ত ছেলেমেয়েরা আন্দোলন করেছিলেন, তাদের মধ্যে একটা শ্রেণী ছিল অত্যন্ত ব্রিলিয়ান্ট। প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ কলেজ, বড় বড় কলেজের ছাত্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাকে বলে, আমি নাম কারোর করব না। আর একদল ছিল যাদের কোনো কিছু ভবিষ্যতের সম্ভাবনা হবার কিছু নেই। তারা এই নকশাল আন্দোলনের সুযোগে দেখেছিল যে নকশাল বললেই সবাই ভয় পায়, পরীক্ষার হলে টোকা যায়, সব কিছু করা যায়। তো সুতরাং এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। তারা এই হিসেবে নকশাল সব কিছু একটা নষ্ট করে দেওয়ার একটা টেন্ডেন্সি থেকে যোগ দিয়েছিল। আর নকশালদের যে কলকাতা শহরের এই সমস্ত চারপাশের বস্তি অঞ্চলগুলো, যেমন কসবার ওদিকের অঞ্চল ইত্যাদি প্রভৃতি থেকে, যাদেরকে লুম্পেন প্রলেতারিয়েট বলে, সেই জাতীয় প্রচুর ছেলেকে রিক্রুট করা হয়েছিল। তারা বোমা বাঁধত, তারা বোমা ছুঁড়ত এবং প্রচুর সাধারণ মানুষের জীবন সেই সময় গেছে। প্রচুর সাধারণ মানুষের জীবন সেই সময় নষ্ট হয়েছে। ধরুন, একজন পুলিশ কর্মী, সে তো নীতি নির্ধারণ করে না, বা সে কিছু করতেও পারবে না। সে দেশের এই বুর্জোয়াতান্ত্রিক সমাজ ব্যবস্থার লয় ক্ষয় কিছুই করতে পারবে না। তাকে শ্রেণীশত্রু বলে চিহ্নিত করে হত্যা করা হয়েছে। গ্রামে দোকানদার বা বড় ব্যবসায়ী, তাকে শ্রেণীশত্রু বলে চিহ্নিত করে হত্যা করা হয়েছে। এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি, কাগজে পড়েছি। চারিদিকে নকশাল আন্দোলন হতো এবং এরা অতিবাম রাজনীতি সমর্থন করত। বন্দুকের মাও সেতুংয়ের বাণী রেখা হতো দেয়ালে, বন্দুকের নল শক্তির উৎস। আর সব থেকে মজার কথা কি জানেন, এই নকশাল আন্দোলন যারা করতো তারা তো বামপন্থী ভাবধারায় বিশ্বাসী। তারা দেয়ালে লিখত, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। ভাবতে পারেন, চীনে গিয়ে যদি কেউ লিখত আমেরিকার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট, তার 1 ঘন্টাও বেঁচে থাকার অধিকার থাকতো না। কিন্তু এদেশে কিছু মানুষ যারা বামপন্থী আন্দোলনের সমর্থক, অসুবিধা নেই, কিন্তু তারা এই বামপন্থী আন্দোলনগুলোকে একটা বিকৃত রাস্তার দিকে চালাতে অভ্যস্ত ছিল। ভারতবর্ষ বলে যা খুশি করা যায়, কিন্তু আপনি চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, এত বড় অপমানজনক
কথা একটা রাষ্ট্র সম্বন্ধে কেউ কি লেখে? আমার তার মানে আমার রাষ্ট্রের আমি নাগরিক না। এই কিছুদিন আগে একটি মিছিলে দেখলাম, সে বাসে থেকে একটি নাবালিকা, মানে কোনোই রাজনৈতিক সেন্স তৈরি হয়নি, সে কিসের ভারত বলে উঠল। এই যে হচ্ছে বামপন্থী নকশালদের ব্যাপার। গ্রাম অঞ্চলগুলোতে নকশালরা বিপুল নেটওয়ার্ক গড়ে তুলেছিল এবং শোনা যেত এদের বিদেশের সঙ্গেও সম্পর্ক আছে। জঙ্গলের এরিয়াগুলো এরা দখল করে নিয়েছিল, সেই জঙ্গলগুলোতে ঢোকা যেত না, এরা চর সন্দেহ র্যানসামের জন্য এরা আটক করে নিয়ে যেত। নকশাল আন্দোলন থেকে আমরা কিন্তু ইতিবাচক কিচ্ছু পাইনি, যে শ্রমিকদের জন্য তারা আন্দোলন করেছিল তারাও কিছু পায়নি। আর খতম অভিযান চালিয়ে বেশ কিছু মানুষকে অকারণ হত্যা করা হয়েছে। তারপর এই নকশালবাড়ির যে ম্যানিফেস্টো, এইগুলো সমস্ত কিছু একটা সময় বেআইনি ঘোষিত হয়ে যায়, নকশালদের মেনে নেওয়া হয় না। তখন বেআইনি ঘোষিত হয়ে যাওয়ার পরে গোপন আন্ডারগ্রাউন্ডে এরা চলে যেত, আন্ডারগ্রাউন্ডে কাজ হতো এবং এদের যুক্তিগুলো খুব অদ্ভুত ধরনের যুক্তি ছিল। এরা ভারতবর্ষের সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না, বাংলার সঙ্গে, পশ্চিম বাংলার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা তাকিয়ে থাকতো চীন রাশিয়ার দিকে। তারাই মাও সেতুং। এই ছেলেগুলোকে যদি জিজ্ঞেস করা হতো, ধরুন আমি যাদেরকে মোটামুটি দেখতাম, তারা একেবারে মানে দারিদ্র সীমার নয়, এরা কিন্তু ওয়াগন ব্রেকিং করে প্রচুর বছর হতো। আর তাদেরকে নিয়ে এসে নকশালবাড়ি দলেতে রিক্রুট করা হয়েছিল খতম আন্দোলন চালাবার জন্য। এটা একটা অদ্ভুত যুদ্ধ দেখেছি। কীরকম বলুন তো? মাঝখান দিয়ে রেল লাইন, কোন অঞ্চল বলবো না, দক্ষিণের অঞ্চল, মাঝখান দিয়ে রেল লাইনের ওপারে দৃশ্য একেবারে আমূল পাল্টে গেছে। ওপারে চালাঘর, বস্তির ঘর, সমস্ত কিছু রয়েছে, টালির ঘর। সেইখানে একটা সরু রাস্তা, সেই রাস্তা থেকে বেরিয়ে এসে কিছু ছেলে বোমা, ওরা বলতো পেটো, সেই পেটো ছুঁড়ছে, রেল লাইনে পড়ছে। আর এদিক থেকে কিছু ছেলে গিয়ে, দক্ষিণ কলকাতার দিক থেকে গিয়ে পেটো ছুটছে, রেল লাইনে পড়ছে। কে কাকে মারছে কিছু বোঝা যাচ্ছে না। এই বোমা শুরু হলো ধরুন রাত্রি 9টার সময়, শেষ হলো রাত্রি 11টার সময় থেকে। দুপাশে জনগণ সমস্ত বাড়িতে ফিরতে পারছে না, এদিক ওদিক দাঁড়িয়ে আছে। আর সিআরপি, তখন সিআরপি দেওয়া হয়েছিল কলকাতায়, তারা কোনো ভাষা বুঝতো না, তারা যাকে দেখতো দেখে মনে হতো এই নকশাল হতে পারে, তুলে নিয়ে যেত। অকথ্য অত্যাচার সেখানে, বা তাকে ছাড়িয়ে আনা, তার বাড়ির গার্জেন খবরও পেত না। তো এইরকম একটা অদ্ভুত মানে মাতসান ন্যায়ের মতো দশা চলেছিল। আর প্রচুর ভালো কেরিয়ার নষ্ট হয়ে গেল, ছেড়ে দিয়ে ময়দানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এনকাউন্টার বলে গুলি করে দেওয়া, এইসব ব্যাপার হতো। কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য, নকশালদের মূল আন্দোলনটাই ছিল একটা ভুলের ওপরে নির্ভর করে। এইরকম একটা, এইভাবে ক্লাসলেস সোসাইটি বা এই ধরনের ম্যানিফেস্টো ওরা যে কথা বলতো, সেইগুলো শুনলে বোঝা যেত ওরা অরিজিনাল মার্কসিজম ছুঁয়ে দেখেনি কোনো দিন, পরেও নি। দাদাদের মুখে শুনে কানু সান্যাল, চারু মজুমদার, এই দুটি মানুষের জন্যে বহু ছেলে মেয়ের জীবন চলে গেছে। এই নেতারা, আমি জানি না হয়তো ওরা মহান নেতা, কিন্তু এই নেতারা মানে এদেরকে ব্রেন ওয়াশ করে ফেলা হতো। কোনো একটা অঞ্চলে, দক্ষিণ শহরতলি কোনো একটা অঞ্চলে একটি ছেলেকে সারা রাত ধরে ব্লেড দিয়ে স্ক্র্যাচ করে করে মারা হলো, হত্যা করা হলো, তারপর ছুরি মেরে দেহটা ফেলে দিয়ে চলে যাওয়া হলো। সে নাকি শ্রেণীসূত্র, বিপরীত কথা বলছে, বুর্জোয়া, রিয়াকশনারি, এই সমস্ত কথাগুলো তখন মুখে কাউকে বুর্জোয়া বলা আর একটা থাপ্পড় মারার থেকে বুর্জোয়া বলাটা বেশি অপমানজনক। এইটা অদ্ভুত আন্দোলন আমরা দেখেছি, যে আন্দোলনের কোনো ইতিবাচক ভূমিকা আজ পর্যন্ত নেই, রেশটা থেকে গেছে এখনও, মাওবাদী ইত্যাদি প্রভৃতি শুনতে পাই। তো এই হলো নকশাল আমলের শুরু এবং শেষ। নকশাল আন্দোলন শুরু হয়েছিল 1967 সালের 25শে মে, সশস্ত্র কৃষক আন্দোলন শুরু হয় এবং 1970 সাল থেকে দমন নীতি নেয়। সেও অকথ্য অত্যাচার হয়েছিল নকশালদের ওপরে, সন্দেহ বশবর্তী হয়ে আস্তে আস্তে আন্দোলন সাবসাইড করে যায়। মাঝখান থেকে ঝরে গেল কিছু তরতাজা প্রাণ, আর কিছু সম্ভাবনা। নমস্কার।